প্রেততত্ত্ব বা পরলোক তত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে যে কয়েকটা শব্দ বা টার্মস মাঝে মধ্যেই ঘুরে ফিরে আসে, তার মধ্যে একটা হচ্ছে এই ডাইমেনশন বা মাত্রা। যারা আমার আগের দুটো ভিডিও দেখেছেন, যেখানে আমি প্রেততত্ত্ব এবং পরলোক তত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম, সেখানে হয়তো লক্ষ্য করেছেন এই কথাটা মাঝে মধ্যে কিন্তু আসছিল, এই মাত্রা বা ডাইমেনশনের কথা। অনেকের হয়তো এই সম্বন্ধে আইডিয়া থাকতেও পারে, থাকাটা স্বাভাবিক। তবে অনেকের ক্ষেত্রে হয়তো যারা দর্শক বন্ধু রয়েছেন, তাদের অনেকেই হয়তো এই সম্বন্ধে কোনো ধারণা নেই বা তাদের এই ব্যাপারটা জানা নেই। তো এখানে এটা একটু জেনে নেওয়াটা খুব দরকার, কারণ প্রেততত্ত্ব বা পরলোক তত্ত্ব নিয়ে আলোচনা করতে গেলে বা এরকম প্যারানর্মাল যে অ্যাক্টিভিটিসগুলো বা আপনারা যেটাকে বলেন ভৌতিক ঘটনা, হ্যাঁ, তো এরকম ধরনের জিনিসগুলোকে নিয়ে আলোচনা করতে গেলে মাঝে মধ্যেই এই কথাটা কিন্তু এসে পড়বে। তো এই সম্বন্ধে আমাদের একটু আইডিয়াটা ক্লিয়ার হওয়াটা খুব দরকার। আসলে এই মাত্রা বা ডাইমেনশন দিয়ে আমরা কোনো একটি প্রাণী বা জীবের অবস্থাকে বুঝতে পারি বা বোঝাতে পারি। আবার কোনো রকম কোনো ইউনিভার্স সম্বন্ধেও আমরা একটা আইডিয়া করতে পারি। কেমনভাবে? একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই। মনে করুন একটি বোর্ড বা একটা কাগজের মধ্যে আপনারা যদি একটি পেন দিয়ে একটা বিন্দু বা একটা ডট যদি আপনারা আঁকেন, তাহলে এক্ষেত্রে একটা মাত্র বিন্দু আপনি আঁকছেন বা আপনারা আঁকছেন। একে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা জিরো ডাইমেনশন বা জিরো মাত্রা। কারণ কি? কারণ এই একটা বিন্দু দিয়ে আমরা কখনো একটা লাইনও কাটতে পারবো না বা একটা রেখাও অঙ্কন করতে পারবো না। কারণ একটা রেখা অঙ্কন করতে গেলেও মিনিমাম আমাদের দুটো বিন্দুর প্রয়োজন পড়বে। অর্থাৎ এখানে যে এই যে একটা বিন্দু, না এর চলন গমন আছে, অর্থাৎ এর কোনো মুভমেন্ট নেই সেই অর্থে। এই জন্য এটাকে বলা হচ্ছে জিরো ডাইমেনশন। এবার মনে করুন এই যে বিন্দুটা আপনি আঁকলেন বা আপনারা আঁকলেন, তার আগে বা পরে আর একটা বিন্দু আপনারা এঁকে দিলেন। এবার দুটো বিন্দুকে যোগ করলেন, তাহলে কি হলো? এটা একটা রেখাতে পরিণত হলো। অর্থাৎ এখানে দুটো বিন্দুর যোগফল। একে আমরা কি বলবো? একে আমরা বলতে পারি ফার্স্ট ডাইমেনশন বা প্রথম মাত্রা। এখানে দুটো বিন্দু রয়েছে। এবার এর ওপর দিয়ে যদি আমরা আর একটা সরলরেখা আঁকি, অর্থাৎ একটা সরলরেখা রয়েছে, তার ওপর দিয়ে ক্রস করে আর একটা সরলরেখা, অর্থাৎ আরও দুটো বিন্দু বেড়ে গেল। হ্যাঁ, তাহলে কি হলো? এখান থেকে দুটো ক্রস হলো, দুটো লাইন। তার মানে এখানে আমরা একটা দৈর্ঘ্য এবং প্রস্থের ব্যাপার কিন্তু চলে আসছে। অর্থাৎ খুব সহজভাবে যদি আমরা বোঝাতে চাই, তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে আমরা একটা চৌকো ঘর বা একটা স্কোয়ার, আমরা এখানে চতুর্ভুজ যেটাকে আমরা বলি, স্কোয়ার বা চতুর্ভুজ আমরা এটার সাহায্যে আঁকতে পারি, অর্থাৎ চারটে বিন্দু দিয়ে, চারটে বিন্দুকে অ্যাড করে। তো এটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ড ডাইমেনশন বা দ্বিতীয় মাত্রা। এবার এরকমই আর একটা যদি দ্বিতীয় মাত্রা নিয়ে নেওয়া হয়, অর্থাৎ এরকম আর একটা স্কোয়ার যদি আমরা আঁকি এবং সেগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে কি হবে? যদি কোণাগুলোকে অ্যাড করে দিই, তাহলে একটা বক্স টাইপের জিনিস চলে আসবে। অর্থাৎ খুব সোজা হিসাবে বলতে গেলে, আগে দ্বিতীয় মাত্রায় যেমন আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পাচ্ছিলাম, এখানে কি পাচ্ছি? থার্ড ডাইমেনশনে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। থার্ড ডাইমেনশনের ক্ষেত্রে তিনটে জিনিসই আমরা পেয়ে যাচ্ছি। এবার এই যে জিরো ডাইমেনশন গেল, ফার্স্ট ডাইমেনশন গেল, সেকেন্ড ডাইমেনশন গেল, থার্ড ডাইমেনশন। সেকেন্ড ডাইমেনশনে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি, থার্ড ডাইমেনশনে আমরা পেলাম দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। এর সাথে যখন টাইম অ্যাড হবে, টাইম স্পেস অ্যাড হবে, তখন সেটা হয়ে যাবে কোথায়? ফোর্থ ডাইমেনশন বা চতুর্থ মাত্রা, যেটা সম্বন্ধে আইনস্টাইন অলরেডি বলে গেছেন। তো এই যে ফোর্থ ডাইমেনশন বা এই যে চতুর্থ মাত্রা, এটার কথা কিন্তু এই যে প্রেততত্ত্ব বলুন বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বলুন বা ভৌতিক ঘটনা বলুন, এইগুলোর ক্ষেত্রে এই টার্মসটা কিন্তু মাঝে মধ্যেই আসতে থাকবে। আবার আমাদের যে জীবকুল রয়েছে বা প্রাণীকুল রয়েছে, সেগুলোকেও কিন্তু এই ডাইমেনশন দিয়েও ভাগ করা হয়েছে। যেমন ধরুন আমাদের যে কেঁচো জাতীয়, কেঁচো বলুন বা এরকম ধরনের যেগুলো রয়েছে প্রাণীগুলো, জোঁক রয়েছে, বা আমরা যেগুলোকে বলি কেন্ন বা কেন্নাই যেটাকে বলি, এইরকম ধরনের যে প্রাণীগুলো, সেগুলো প্রত্যেকটাই কিন্তু ফার্স্ট ডাইমেনশন থেকে বিলং করে। এরা ফার্স্ট ডাইমেনশনের প্রাণী, প্রথম মাত্রার প্রাণী। কারণ কি? এরা একই দিকে চলে, এরা কিন্তু পেছন দিকে মুভ করে না, এবং সামনের দিকে যখন কোনো জায়গায় বাধা পেলে এখানে কিন্তু থেমে যাবে।
অর্থাৎ এরা পিছন দিকে ব্যাক করেন, এরা শুধু সামনের দিকে যায়। এই জন্য এরা হচ্ছে ফার্স্ট ডাইমেনশনের প্রাণী বা প্রথম মাত্রার প্রাণী। আবার যে সমস্ত প্রাণীগুলো চতুষ্পদী, অর্থাৎ গরু, ছাগল, ভেড়া, কুকুর, সমস্ত কিছু যাদের 4টে করে হাত পা রয়েছে আর কি, 4টে পায়ে ভর দিয়ে তারা হেঁটে বেড়ায়, এই প্রত্যেকটা প্রাণী বিলং করছে কোথার থেকে? এরা হচ্ছে সেকেন্ড ডাইমেনশনের প্রাণী, অর্থাৎ দ্বিতীয় মাত্রার প্রাণী বা জীব হচ্ছে এরা। কারণ এরা সামনেও যেতে পারে আবার পেছনেও যেতে পারে, দুদিকেই কিন্তু এদের মুভমেন্ট রয়েছে, এই জন্য এরা দ্বিতীয় মাত্রার প্রাণী। আর আমরা যারা মানুষ বা মানুষ গোত্রীয় যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা বন মানুষ বা আমরা শিম্পাঞ্জি যেগুলো রয়েছে তাদেরকেও আমরা ধরতে পারি, এরা প্রত্যেকেই হচ্ছে থার্ড ডাইমেনশনের প্রাণী বা তৃতীয় মাত্রার প্রাণী। কারণ এরা যে কোনো দিকে মুভ করতে পারে, সামনে যেতে পারে, পেছনে যেতে পারে, বামে ডাইনে যে কোনো জায়গাতে কিন্তু এরা মুভ করতে পারে। ইভেন আমাদেরকে যদি একটা চারদিক ঘিরে দেওয়া হয়, চারদিকে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে, তাহলে কিন্তু আমরা সেটাকে টপকেও চলে যেতে পারি। তো এই জন্য আমরা হচ্ছি থার্ড ডাইমেনশনের প্রাণী বা থার্ড ডাইমেনশনের জীব। এবং এর সাথে যখন অ্যাড হবে টাইম, এবং বলেছিলাম যে টাইম অ্যাড হলে কী হবে, সেটা ফোর্থ ডাইমেনশন হয়ে যাবে, তখন এটা কিন্তু একটা অন্য মাত্রায় চলে যাবে, যেটা আমরা যারা স্থূল দেহ ধারণ করে রয়েছি বা আমরা যারা জড়দেহ ধারণ করে রয়েছি, ফিজিক্যাল বডি যারা পেয়েছি, তাদের পক্ষে কিন্তু এটা সম্ভব নয়। কারণ মাত্রাটা সেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন ধরুন একটা মানুষকে বা আমাদেরকে যদি কাউকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকে দেওয়া হয়, তাহলে কি আমরা সেখান থেকে বেরোতে পারবো? নিশ্চয়ই নয়। কিন্তু একটা প্রেত বলুন, আত্মা বলুন, স্পিরিট বলুন, সোল বলুন, এদেরকে কি এখানে আটকে রাখা যাবে এরকম চার দেওয়ালের মধ্যে? সেটা কখনোই না। কোনো রকম কোনো ব্যারিকেড এদের জন্য কিন্তু কাজ করে না। এরা যে কোনো জায়গায় যে কোনো সময় কিন্তু এরা পৌঁছে যেতে পারে। এদের কাছে যাতায়াতটা খুব একটা অবাধ ব্যাপার, এরা যদি চায়। মনে করুন একটা স্পিরিট বা একটা সোল হয়তো এই মুহূর্তে কলকাতায় রয়েছে, চোখের পলক ফেলার আগে সে কিন্তু এখান থেকে আমেরিকা বা লন্ডন চলে যেতে পারে, এবং সেটা এতটা ফাস্ট যেটা লাইটের গতিবেগের থেকেও বেশি, এতটা ফাস্ট সে মুভ করতে পারে। কারণ এখানে এই যে বললাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সাথে এখানে টাইমটাও কিন্তু, টাইম স্পেসটাও কিন্তু অ্যাড হয়ে যায়, এবং যখনই টাইম স্পেস অ্যাড হচ্ছে এটা থার্ড ডাইমেনশন থেকে ফোর্থ ডাইমেনশন হয়ে যাচ্ছে, যেটা একটা সাধারণ যারা জীব রয়েছে, যারা জড়দেহ পেয়েছে পৃথিবীতে বা ফিজিক্যাল বডি পেয়েছে, তাদের পক্ষে সেটা কিন্তু সম্ভব নয়। তো এই হচ্ছে আমাদের ফোর্থ ডাইমেনশন, থার্ড ডাইমেনশনের ব্যাপার। অর্থাৎ ডাইমেনশন এখানে প্রচুর হতে পারে, ডাইমেনশন নিয়ে প্রচুর থিওরি রয়েছে, ডাইমেনশন নিয়ে প্রচুর রিসার্চ ওয়ার্ক হয়েছে, চলছে, তো প্রচুর স্টাডি রয়েছে সেখানে। তবে আমাদের আলোচনার জন্য বা আমাদের এই সমস্ত বিষয়গুলো বোঝার জন্য, অর্থাৎ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বলুন বা প্রেততত্ত্ব বলুন, এই সমস্তগুলো বোঝার জন্য যতটুকু প্রয়োজন সেটুকুই এখানে বলা। যেমন সেখানে বিভিন্ন থিওরির কথা বলা হয়েছে, যেমন এম থিওরির কথা বলা হয়েছে। এম থিওরিতে বলা হয়েছে ডাইমেনশন 11খানা হতে পারে। আবার স্ট্রিং থিওরি বলে একটি থিওরি আছে, সেখানে বলা হয়েছে 10খানা ডাইমেনশন হতে পারে ম্যাক্সিমাম। আবার আরেকটা জায়গাতে রয়েছে আরেকটা এরকম ধরনের স্ট্রিং থিওরি টাইপেরই আরেকটি থিওরি রয়েছে, সেখানে বলা হচ্ছে 26টি সেখানে ডাইমেনশন হতে পারে। তো এরকম ডাইমেনশনের যে সংখ্যা বা মাত্রার সংখ্যা প্রচুর হতে পারে, অসংখ্য হতে পারে এই ব্রহ্মাণ্ডে। হ্যাঁ, তো এখানে যে বিষয়গুলো বোঝার সেটা হচ্ছে যখন কোনো একটা প্রাণী বা জীব বা কোনো একটা এন্টিটি যে হয়তো হায়ার ডাইমেনশন থেকে বিলং করে, অর্থাৎ উচ্চ মাত্রার কোনো একটা প্রাণী বা জীব বা কোনো একটা এন্টিটি, সে যখন উচ্চ মাত্রা থেকে নিম্ন মাত্রার দিকে বা হায়ার ডাইমেনশন থেকে লোয়ার ডাইমেনশনের দিকে দেখবে, সেখানকার কোনো প্রাণীকে দেখবে বা জীবকে দেখবে, তার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয় না। কিন্তু প্রক্ষান্তরে যদি কোনো লোয়ার ডাইমেনশন বা এই যে নিম্নমাত্রার জীব যখন কোনো হায়ার ডাইমেনশনের এন্টিটি বা কোনো জীব বা প্রাণীকে দেখবার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়, তাহলে কিন্তু তাদেরকে আমরা সহজে দেখতে পাই না। যেমন আমরা কি সোলকে বা আত্মাকে বা স্পিরিটকে দেখতে পাই জেনারেলি? না, কখনোই দেখতে পাই না। যতক্ষণ না সে নিজেকে প্রকাশ করছে, যতক্ষণ না সে নিজেকে ম্যানিফেস্ট করছে, ততক্ষণ কিন্তু তাকে আমরা সহজে দেখতে পাই না। কারণ তাদের যে ডাইমেনশন সেটা হচ্ছে ফোর্থ ডাইমেনশন, আর আমরা বিলং করছি কোথা থেকে? থার্ড ডাইমেনশন থেকে। আমরা থার্ড ডাইমেনশনের প্রাণী।
তেমনই মনে করুন একটা হায়ার ডাইমেনশন থেকে, হয়তো দেখা গেল 26 হলো, 20 হলো, এরকম কোনো একটা ডাইমেনশন থেকে যদি কোনো একটা এন্টিটি বা যদি কোনো একটা প্রাণী বা জীব হঠাৎ করে আমাদের সামনে চলে আসে, তাদেরকেও কিন্তু আমরা সহজে দেখতে পাবো না। এবং আমাদের এই যে সাধারণ চোখ বা সাধারণ যে আমাদের ইন্দ্রিয়গুলো, সেগুলো দিয়ে আমরা তাদেরকে যে অ্যাকচুয়ালি কিরমভাবে দেখবো, এটাও কিন্তু একটা খুব বড় প্রশ্নচিহ্ন। কারণ নর্মাল আইজ বা আমাদের যে ইন্দ্রিয়গুলো, সেগুলো কিন্তু তাদের ক্ষেত্রে খুব একটা অ্যাপ্লিকেবল হবে না। আমরা কীভাবে যে তাদেরকে দেখব, সেটাও আমরা নিজেরাও জানি না। তো এই হচ্ছে ব্যাপার, ডাইমেনশনের ব্যাপার। তো এখানে যদিও আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমাদের মূলত এই, যেহেতু আমরা থার্ড ডাইমেনশন থেকে বিলং করি, থার্ড ডাইমেনশন এবং তার সাথে এই যে স্পিরিট ওয়ার্ল্ড বা আধ্যাত্মিক যে জগৎ, সেটা অনেকটা এই ফোর্থ ডাইমেনশনের ওপর নির্ভর করে, বা এই সম্বন্ধেই আমরা মূলত এই জন্য আলোচনার মধ্যে আসে এই কথাগুলো। তো এই হচ্ছে ডাইমেনশন বা মাত্রা, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম। এই ব্রহ্মাণ্ডে অসংখ্য ডাইমেনশন হতে পারে। যদি আমরা বিভিন্ন থিওরিতে হয়তো বিভিন্ন ধরনের ডাইমেনশনের সংখ্যার কথা বলা হয়েছে, কিন্তু এর থেকেও বেশি হতে পারে। তো ডাইমেনশন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস, খানিকটা কল্পবিজ্ঞানের মতো মনে হতে পারে। তো যাই হোক, এই গেল হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী যে ভিডিওগুলো আসছে সেগুলোকে আপনারা দেখতে থাকুন বন্ধুরা। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।